ঐতিহাসিক রাজস্বিক প্রত্যাবর্তন তারেক রহমানের। নেই পরায়ণতার আলোকে গড়তে চান দেশ, বললেন আই হ্যাভ এ প্ল্যান। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। তারেক রহমানের সংবর্ধনায় লাখো জনতার স্রোত, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দিক নির্দেশনা মেনে এগিয়ে নিতে চান দেশ। খালি পায়ে মাতৃভূমির মাটি স্পর্শ করেন তারেক রহমান। এভার কেয়ারে মায়ের পাশে সময় কাটালেন, সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা। সিরাজগঞ্জ এক আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের, প্রতিশ্রুতি দিতে ব্যস্ত প্রার্থীরা। পরিবর্তনের যোগ্যকে চান ভোটাররা। ঘুষ দিয়েও মিলছে না ময়মনসিংহের স্টিল সেতুর জমি অধিগ্রহণের প্রাপ্য টাকা, অফিসে অফিসে ঘুরছেন ভুক্তভোগীরা। নাইজেরিয়ায় বিমান হামলা, যুক্তরাষ্ট্রের খ্রিস্টানদের উপর হামলার জবাব দিতেই আইএস জঙ্গিদের উপর এই হামলা, দাবি ট্রাম্পের। এবং বিতর্ক সঙ্গী করে আজ পর্দা উঠছে বিপিএল এর। দুপুরে সিলেট খেলবে রাজশাহীর বিপক্ষে, সন্ধ্যায় মুখোমুখি নোয়াখালী চট্টগ্রাম। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শেফালি রহমান। এবার বিস্তারিত। ক্ষমতায় গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গড়তে নিজের পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে। রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় এসব কথা বলেন তারেক রহমান। যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়ে উস্কানির বিপরীতে শান্তির পথে চলার আহ্বানও জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। সড়ক জুড়ে লাখো নেতাকর্মীদের ভিড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিমানবন্দর থেকে 300 ফিটের অভ্যর্থনা স্থলের 10 মিনিটের পথ পেরুতে লেগে যায় 2 ঘন্টা। পথে পথে লাল সবুজের বাস থেকেই হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসা গ্রহণ করেন তারেক রহমান। অভ্যর্থনা স্থলে পৌঁছলে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে অভ্যর্থনা মঞ্চে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। মঞ্চের 3 পাশের লাখো নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন তারেক রহমান। তুলে ধরেন হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে রেখে আগে জনগণের কাছে ছুটে আসার কারণ। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। 24-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, আধিপত্যবাদীরা এখনো ষড়যন্ত্র করছে, তা প্রতিহতে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতেই দেশ গড়ার অঙ্গীকার করেন তারেক রহমান। আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায় পরায়ণতা, সেই ন্যায় পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে রাখতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। যে কোনো বিশৃঙ্খলাকে
পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব ষড়যন্ত্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মা মাটি দেশের টানে প্রায় 17 বছর 3 মাস পর প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনিই নেতৃত্ব দেবেন, এমনটি প্রত্যাশা দেশের সাধারণ মানুষের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশে ফিরে বিএনপির সিনিয়র নেতা ও পরিবার পরিজনের ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান। বেলা 11:15টার দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় ফোন করে মায়ের চিকিৎসার খোঁজ খবর নেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গেও কথা বলেন তিনি। আলী আক্কাস আকাশের রিপোর্ট। তারেক রহমানের এক রাজস্বিক প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর দেশের মাটিতে নেমেই পেলেন বিএনপি শীর্ষ নেতাদের অভ্যর্থনা। এ সময় একে একে তাদের বুকে জড়িয়ে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। পরে বিমানবন্দরে অপেক্ষমান পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সঙ্গে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান ও জাইমা রহমানও। শাহজালাল বিমানবন্দরে নেমেই ডাক্তার জাহিদ হোসেনকে ফোন করে এভারকেয়ারে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গেও। এর আগে সকাল 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি। তার আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে ছেড়ে আসা বিমানটি সকাল 10টার কিছু আগে পৌঁছায় সিলেট উসমানী বিমানবন্দরে। সেখানে ঘণ্টাখানেকের যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এর আগে বাংলাদেশ সময় বুধবার রাত 12:15 যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে ছেড়ে আসেন তারেক রহমান। এ সময় তাকে বিদায় জানান যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। দেশে পৌঁছেই আবেগে আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। হযরত শাহজালাল বিমানবন্দরের বাগানে খালি পায়ে স্পর্শ করেন প্রিয় মাতৃভূমির মাটি। আর বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। আর জানাচ্ছেন সাবরিনা মজুমদার। তিনি নামলেন তার চিরচেনা ভঙ্গিতে, পরনে সাদামাটা পোশাক। যার অপেক্ষায় পথ চেয়ে কোটি কোটি জনতা খুঁজল প্রায় 1.5 দশকের পথ। তিনি আর কেউ নন, এই ভূমিরই সন্তান তারেক রহমান। মাটি ও মানুষের টানে ফিরেছেন লাল সবুজের পতাকার নিচে। বিমানবন্দরের ভিআইপি গেটের পাশের বাগানে খালি পায়ে দাঁড়িয়ে স্পর্শ করেন জন্মভূমির মাটি। 17 বছর আগে যে মাটি থেকে কান্না ভেজা চোখে বিদায় নিয়েছিলেন তিনি। রাজপুত্রকে এক নজর দেখতে শুধু বিএনপি নেতাকর্মীর সমর্থকই নয়, হাজির হয়েছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। নিষেধ সত্ত্বেও জড়ো হয়েছিলেন তারা। বিমানবন্দর ছাপিয়ে লোকে লোকারণ্য আশেপাশের এলাকা। আমরা দেশনায়ক তারেক রহমানের ব্যানগাট হিসাবে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। আজকে আমাদের নেতা আসছে, আমরা সমস্ত বিএনপির নেতা কর্মীরা উৎফুল্ল। এই বাংলার মাটিতে উনি আমাদের এখানে আসছেন, আমাদের বিএনপির হাল ধরবেন, উনি আমাদের নেতা। সবার মুখে একজনের নামেই স্লোগান আর উচ্ছ্বাস। কারো কারো হাতে শোভা পাচ্ছে ফেস্টুন, ব্যানার আর ধানের শীষ। তার প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করার জন্য সেই ঐতিহাসিক দিনে উপস্থিত থাকলাম, ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। আমাদেরকে ছেড়ে কষ্ট দিয়ে, অনেক কষ্টের বিনিময় সে দেশ ছেড়ে চলে গিয়েছে। তারেক জিয়া এই নির্বাচন নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমরা তারেক জিয়ার নেতৃত্বে আমরা ভোট করব। তারেক রহমানের রাজস্বিক এ প্রত্যাবর্তন শুধুই দেশে ফেরা নয়, বরং দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও বিশ্বাসের জয়। রাজনীতির দীর্ঘ অন্ধকার পেরিয়ে আগমনকে নতুন ভোর হিসেবে দেখছেন আপামর জনতা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় পৌঁছেছেন বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকালে ৩০০ ফিটের গণসংবর্ধনায় বক্তব্য শেষে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। প্রায় ১.৫ ঘন্টা অসুস্থ মায়ের পাশে সময় কাটান তিনি। এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানও সঙ্গে ছিলেন। মাকদুরা মিদের রিপোর্ট। রাজনীতির মাঠের দীর্ঘ কোলাহল আর জনসমুদ্রের গর্জন শেষে আবেগঘন পারিবারিক আবহে ধরা দিলেন তারেক রহমান, যেখানে রাজনীতি নয় মুখ্য হয়ে ওঠে মায়ের প্রতি ছেলের চিরন্তন ভালোবাসা। তাই তো ৩০০ ফিটের বিশাল জনসভা শেষ করেই বিশ্রামের তোয়াক্কা না করে তিনি ছুটে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। ৩০০ ফিটের গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে বিকেল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। লাখো নেতাকর্মীদের ভিড় ঠেলে ধীরে ধীরে এগুতে থাকে তাকে বহনকারী বাস। বিকেল ৫টা ৫০ নাগাদ হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে পৌঁছান তার সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। প্রায় ১.৫ ঘন্টা অসুস্থ মায়ের পাশে সময় কাটান তারেক রহমান। খোঁজ খবর নেন মায়ের চিকিৎসার সর্বশেষ অবস্থার। এরপর সেখান থেকে বেরিয়ে গুলশানের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। রাত ৮:৩০ নাগাদ গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছান তারেক রহমান। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, সেই সঙ্গে রাজস্বিক প্রত্যাবর্তন। তারেক রহমানের দেশে ফেরার ঐতিহাসিক এক ঘটনার সাক্ষী হলো পুরো বাংলাদেশ। বিমানবন্দর থেকে লাখো মানুষের ভিড় ঠেলে ধীরে ধীরে এগোতে থাকেন সংবর্ধনা স্থলের দিকে। কঠোর নিরাপত্তা প্রটোকলের মধ্যে পথে পথে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান আগতদের, কৃতজ্ঞতা জানান দেশবাসীর। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারের সকালে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ফেরা নিজ জন্মভূমি মা আর মাটির কাছে। নিজ মাটিতে ফিরবার তারা, সে যে দীর্ঘ অপেক্ষা ছিল জিয়া পরিবারের এই বড় সন্তানের। তাই তো তাকে বহনকারী বিমানটি বাংলার আকাশে পাখা মেলতেই তারেক নিজেই জানান দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লিখলেন, দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে। তার ফেরাটা তার দলের নেতা কর্মী ও সমর্থকদের কাছে যেমন ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো, তেমনি দেশের রাজনীতিতে নতুন মোড়, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবার আগে বাংলাদেশ, আমরা ওনার সাথে আছি, থাকবো এবং সারা বাংলাদেশের মানুষ ওনার সাথে থাকবে। বাংলাদেশকে সুন্দরভাবে নতুন করে ঢেলে সাজিয়ে আমাদের নিরাপত্তা দেবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে এসেছিলেন টেকনাফ থেকে তেতুলিয়াবাসী। লাখ লাখ মানুষের ভালোবাসা আর সেই সাথে কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে চলে তারেক রহমানকে বহনকারী গাড়িটি। মুচলেখা দিয়ে দেশ ছাড়লেও যে এভাবে ফেরা যায় তা কেবল বুঝিয়ে দিল এই দৃশ্য। আর বহু বছর পর এমন রাজনৈতিক উৎসবের সাক্ষী হলো বাংলাদেশ। তার প্রত্যাবর্তন নিয়ে দল ও সরকারের মধ্যে ছিল ব্যাপক প্রস্তুতি। সরকারের প্রস্তুতি আর মানুষের ভালোবাসা মিলে যে এতটা রাজকীয় হবে তার প্রত্যাবর্তন কে জানত। লাখ লাখ লোকের উপস্থিতিতে আবেগ আপ্লুত তারেক নেতাকর্মীদের ভালোবাসার সেই দৃশ্য নিজেই তার ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে লিখলেন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে, নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বীরের বেশে ফিরবেন তারেক রহমান, এমন প্রত্যাশাই করতেন তার দলের নেতাকর্মীরা, আর হলো তাই। লাখো মানুষের অভ্যর্থনায় এক রাজকীয় ফিরে আসা তার।
ঘুণে ধরা এই সমাজ, দুর্নীতিগ্রস্ত রাজনীতি আর রাজনৈতিক অস্থিরতা, এমন সময় পারবেন তো এ নেতা জাতিকে ঐক্যবদ্ধ করতে? তা দেখতে অধীর আগ্রহে দেশবাসী। রিয়াজ সেজানের প্রতিবেদন। যে মাটিতে বেড়ে ওঠা শৈশব, কৈশোর, তারুণ্য, সেই মাটিকে ছুঁয়ে দেখা হয়নি 1.5 যুগ। যে বন্ধুদের হাতে হাত রেখে রাজনৈতিক পথ চলা, আন্দোলন সংগ্রামে পাশে থাকা, সেই মানুষগুলোর হাতে হাত রেখে দেখা হয়নি 17 বছর। আর যাদের জন্য এই সংগ্রামী জীবন, তাদের ভালোবাসার সিক্ততাই তো চরম স্বীকৃতি। বীরের বেশে একদিন ফিরে আসবে তারেক রহমান, এই মন্ত্রই তো জপেছিলেন তারা, আর হলো তাই। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথে রাজনৈতিক অত্যাচারের শিকার হন তিনি। স্বৈরাচার সরকারের পতনে যার ভূমিকা ছিল অন্যতম, শত বাধা বিপত্তিতে দলের মনোবল যার নেতৃত্বে ছিল অটুট, যিনি হাজার ষড়যন্ত্রের মধ্যে দলের ভাঙন ঠেকাতে পেরেছিলেন, সেই তো আসল নেতা। সমাজে প্রতিটি ক্ষেত্রে যখন খুন ধরেছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার যখন দেশ, তখন এমন একজন নেতার অপেক্ষাই তো করছিলেন সাধারণ মানুষ। সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। দূরে দেখা যাচ্ছে আলোক ঝলমল রোদ্দুর। সেই রোদ্দুর ক্রমেই উজ্জ্বল হোক, এমন প্রত্যাশা নেতাকর্মীদের। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। শৈশবের স্মৃতি নিয়ে 17 বছর পর বাবা মার সঙ্গে দেশে ফিরলেন ব্যারিস্টার জাইমা রহমান। দেশ ও মানুষের প্রতি দায়িত্ব সচেতন জাইমা আশার আলো হয়ে ফিরেছেন প্রিয় মাতৃভূমিতে। দায়িত্বশীল নাগরিক হিসেবে ইঙ্গিত দিলেন দেশের জন্য রাজনীতিতে প্রবেশের। রিপোর্ট পরখ বাবুর। 17 বছর এক দীর্ঘ নির্বাসনের সময়, স্মৃতি অপেক্ষা আর না ফিরতে পারার বেদনায় কেটেছে দিন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। দেশের মাটিতে পা রাখলেন শৈশবে বাবা তারেক রহমানের সঙ্গে নির্বাসনে যাওয়া ব্যারিস্টার জাইমা রহমান। শিক্ষা, পেশা আর জীবন সবকিছুই গড়ে উঠেছে দেশের বাইরে, কিন্তু মন পড়েছিল বাংলাদেশেই। প্রবাসের প্রতিটি দিন ছিল অপেক্ষার, প্রতিটি সকাল ছিল দেশে ফেরার স্বপ্নে ঘেরা। দায়িত্ব দেশে ফেরার আগ মুহূর্তে শৈশবের স্মৃতি উকি দেয় তার ফেসবুক স্ট্যাটাসে। লন্ডনের দিনগুলো তাকে বাস্তববাদী করেছে, দিয়েছে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। যদিও হৃদয় জুড়ে ছিল অসুস্থ দাদির স্মৃতি, খালেদা জিয়ার সঙ্গে কাটানো মুহূর্ত, মাতাল করা আদর, যা স্মৃতির জানালায় উকি দেয় বাংলাদেশের নাম শুনে। বহুদলীয় রাজনীতির জনক শহীদ জিয়ার আদর্শ নিয়ে বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহায়তার মধ্য দিয়ে আগামীতে পরিচ্ছন্ন রাজনীতিক হওয়ার বার্তাও এসেছে জাইমার তরফ থেকে। অবশেষে পিতার সঙ্গে মা ডাক্তার জুবাইদা রহমানের হাত ধরে পা রাখেন দেশে। সেখানে বিএনপি নেতাদের সঙ্গে পরিবারের সদস্যদের শুভেচ্ছা বিনিময় করেন। নানিকে বিমানবন্দরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। বিমানবন্দর থেকে আলাদা গাড়িতে সরাসরি চলে যান রাজধানীর গুলশানের বাসভবনে। সেখানে কিছুটা সময় কাটিয়ে এভারকেয়ার হাসপাতালে আসেন জুবাইদা রহমান ও জাইমা রহমান। 17 বছরের দূরত্ব মুছে গেছে এক মুহূর্তে। সঙ্গে করে নিয়ে এসেছেন স্মৃতি, আশা ও আগামী দিনের নতুন গল্প, যার জাদুকর হবেন জাইমা রহমান। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ঐতিহাসিক রাজস্বিক প্রত্যাবর্তন তারেক রহমানের। নেই পরায়ণতার আলোকে গড়তে চান দেশ, বললেন আই হ্যাভ এ প্ল্যান। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। তারেক রহমানের সংবর্ধনায় লাখো জনতার স্রোত, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দিক নির্দেশনা মেনে এগিয়ে নিতে চান দেশ।
খালি পায়ে মাতৃভূমির মাটি স্পর্শ করেন তারেক রহমান। এভার কেয়ারে মায়ের পাশে সময় কাটালেন, সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা। সিরাজগঞ্জ 1 আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের, প্রতিশ্রুতি দিতে ব্যস্ত প্রার্থীরা। পরিবর্তনের যোগ্যকে চান ভোটাররা। ঘুষ দিয়েও মিলছে না ময়মনসিংহের স্টিল সেতু জমি অধিগ্রহণের প্রাপ্য টাকা, অফিসে অফিসে ঘুরছেন ভুক্তভোগীরা। নাইজেরিয়ায় বিমান হামলা, যুক্তরাষ্ট্রের খ্রিস্টানদের উপর হামলার জবাব দিতেই আইএস জঙ্গিদের উপর এই হামলা, দাবি ট্রাম্পের। এবং বিতর্ক সঙ্গে করে আজ পর্দা উঠছে বিপিএল এর। দুপুরে সিলেট খেলবে রাজশাহীর বিপক্ষে, সন্ধ্যায় মুখোমুখি নোয়াখালী চট্টগ্রাম। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শেফালি রহমান। এবার বিস্তারিত। ক্ষমতায় গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গড়তে নিজের পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে। রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় এসব কথা বলেন তারেক রহমান। যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়ে উস্কানির বিপরীতে শান্তির পথে চলার আহ্বানও জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। সড়ক জুড়ে লাখো নেতাকর্মীদের ভিড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিমানবন্দর থেকে 300 ফিটের অভ্যর্থনা স্থলের 10 মিনিটের পথ পেরুতে লেগে যায় 2 ঘন্টা। পথে পথে লাল সবুজের বাস থেকেই হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসা গ্রহণ করেন তারেক রহমান। অভ্যর্থনা স্থলে পৌঁছলে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে অভ্যর্থনা মঞ্চে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। মঞ্চের 3 পাশের লাখো নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন তারেক রহমান। তুলে ধরেন হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে রেখে আগে জনগণের কাছে ছুটে আসার কারণ। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। 24-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, আধিপত্যবাদীরা এখনো ষড়যন্ত্র করছে, তা প্রতিহতে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতেই দেশ গড়ার অঙ্গীকার করেন তারেক রহমান। আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে রাখতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান
for the people and for the country. জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব ষড়যন্ত্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মা মাটি দেশের টানে প্রায় 17 বছর 3 মাস পর প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনিই নেতৃত্ব দেবেন, এমনটি প্রত্যাশা দেশের সাধারণ মানুষের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশে ফিরে বিএনপির সিনিয়র নেতা ও পরিবার পরিজনের ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান। বেলা 11:15টার দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় ফোন করে মায়ের চিকিৎসার খোঁজ খবর নেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গেও কথা বলেন তিনি। আলী আক্কাস আকাশের রিপোর্ট। তারেক রহমানের এক রাজস্বিক প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর দেশের মাটিতে নেমেই পেলেন বিএনপি শীর্ষ নেতাদের অভ্যর্থনা। এ সময় একে একে তাদের বুকে জড়িয়ে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। পরে বিমানবন্দরে অপেক্ষমান পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সঙ্গে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান ও জাইমা রহমানও। শাহজালাল বিমানবন্দরে নেমেই ডাক্তার জাহিদ হোসেনকে ফোন করে এভারকেয়ারে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গেও। এর আগে সকাল 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি। তার আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে ছেড়ে আসা বিমানটি সকাল 10টার কিছু আগে পৌঁছায় সিলেট উসমানী বিমানবন্দরে। সেখানে ঘণ্টাখানেকের যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এর আগে বাংলাদেশ সময় বুধবার রাত 12:15 যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে ছেড়ে আসেন তারেক রহমান। এ সময় তাকে বিদায় জানান যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। দেশে পৌঁছেই আবেগে আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। হযরত শাহজালাল বিমানবন্দরের বাগানে খালি পায়ে স্পর্শ করেন প্রিয় মাতৃভূমির মাটি। আর বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। আর জানাচ্ছেন সাবরিনা মজুমদার। তিনি নামলেন তার চিরচেনা ভঙ্গিতে, পরনে সাদামাটা পোশাক। যার অপেক্ষায় পথ চেয়ে কোটি কোটি জনতা খুঁজল প্রায় 1.5 দশকের পথ। তিনি আর কেউ নন, এই ভূমিরই সন্তান তারেক রহমান। মাটি ও মানুষের টানে ফিরেছেন লাল সবুজের পতাকার নিচে। বিমানবন্দরের ভিআইপি গেটের পাশের বাগানে খালি পায়ে দাঁড়িয়ে স্পর্শ করেন জন্মভূমির মাটি। 17 বছর আগে যে মাটি থেকে কান্না ভেজা চোখে বিদায় নিয়েছিলেন তিনি। রাজপুত্রকে এক নজর দেখতে শুধু বিএনপি নেতাকর্মীর সমর্থকই নয়, হাজির হয়েছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। নিষেধ সত্ত্বেও জড়ো হয়েছিলেন তারা। বিমানবন্দর ছাপিয়ে লোকে লোকারণ্য আশেপাশের এলাকা। আমরা দেশনায়ক তারেক রহমানের ব্যানগাট হিসাবে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। আজকে আমাদের নেতা আসছে, আমরা সমস্ত বিএনপির নেতা কর্মীরা উৎফুল্ল। এই বাংলার মাটিতে উনি আমাদের এখানে আসছেন, আমাদের বিএনপির হাল ধরবেন, উনি আমাদের নেতা। সবার মুখে একজনের নামেই স্লোগান আর উচ্ছ্বাস। কারো কারো হাতে শোভা পাচ্ছে ফেস্টুন, ব্যানার আর ধানের শীষ। তার প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করার জন্য সেই ঐতিহাসিক দিনে উপস্থিত থাকলাম, ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। আমাদেরকে ছেড়ে কষ্ট দিয়ে অনেক কষ্টের বিনিময় সে দেশ ছেড়ে চলে গিয়েছে। তারেক জিয়া এই নির্বাচন নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমরা তারেক জিয়ার নেতৃত্বে আমরা ভোট করব। তারেক রহমানের রাজস্বিক এ প্রত্যাবর্তন শুধুই দেশে ফেরা নয়, বরং দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও বিশ্বাসের জয়। রাজনীতির দীর্ঘ অন্ধকার পেরিয়ে আগমনকে নতুন ভোর হিসেবে দেখছেন আপামর জনতা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকালে 300 ফিটের গণসংবর্ধনায় বক্তব্য শেষে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। প্রায় 1.5 ঘন্টা অসুস্থ মায়ের পাশে সময় কাটান তিনি। এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানও সঙ্গে ছিলেন।
মাকদুরা মিতের রিপোর্ট। রাজনীতির মাঠের দীর্ঘ কোলাহল আর জনসমুদ্রের গর্জন শেষে আবেগঘন পারিবারিক আবহে ধরা দিলেন তারেক রহমান, যেখানে রাজনীতি নয় মুখ্য হয়ে ওঠে মায়ের প্রতি ছেলের চিরন্তন ভালোবাসা। তাই তো ৩০০ ফিটের বিশাল জনসভা শেষ করেই বিশ্রামের তোয়াক্কা না করে তিনি ছুটে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। ৩০০ ফিটের গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে বিকেল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। লাখো নেতাকর্মীদের ভিড় ঠেলে ধীরে ধীরে এগুতে থাকে তাকে বহনকারী বাস। বিকেল ৫টা ৫০ নাগাদ হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে পৌঁছান তার সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। প্রায় ১.৫ ঘন্টা অসুস্থ মায়ের পাশে সময় কাটান তারেক রহমান, খোঁজ খবর নেন মায়ের চিকিৎসার সর্বশেষ অবস্থার। এরপর সেখান থেকে বেরিয়ে গুলশানের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। রাত ৮:৩০ নাগাদ গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছান তারেক রহমান। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, সেই সঙ্গে রাজস্বিক প্রত্যাবর্তন। তারেক রহমানের দেশে ফেরার ঐতিহাসিক এক ঘটনার সাক্ষী হলো পুরো বাংলাদেশ। বিমানবন্দর থেকে লাখো মানুষের ভিড় ঠেলে ধীরে ধীরে এগুতে থাকেন সংবর্ধনা স্থলের দিকে। কঠোর নিরাপত্তা প্রটোকলের মধ্যে পথে পথে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান আগতদের, কৃতজ্ঞতা জানান দেশবাসীর। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারের সকালে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ফেরা নিজ জন্মভূমি মা আর মাটির কাছে। নিজ মাটিতে ফিরবার তারা, সে যে দীর্ঘ অপেক্ষা ছিল জিয়া পরিবারের এই বড় সন্তানের। তাই তো তাকে বহনকারী বিমানটি বাংলার আকাশে পাখা মেলতেই তারেক নিজেই জানান দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লিখলেন, দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে। তার ফেরাটা তার দলের নেতা কর্মী ও সমর্থকদের কাছে যেমন ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো, তেমনি দেশের রাজনীতিতে নতুন মোড়, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবার আগে বাংলাদেশ, আমরা ওনার সাথে আছি, থাকবো এবং সারা বাংলাদেশের মানুষ ওনার সাথে থাকবে। বাংলাদেশকে সুন্দরভাবে নতুন করে ঢেলে সাজিয়ে আমাদের নিরাপত্তা দেবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে এসেছিলেন টেকনাফ থেকে তেতুলিয়াবাসী। লাখ লাখ মানুষের ভালোবাসা আর সেই সাথে কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে চলে তারেক রহমানকে বহনকারী গাড়িটি। মুছলেখা দিয়ে দেশ ছাড়লেও যে এভাবে ফেরা যায় তা কেবল বুঝিয়ে দিল এই দৃশ্য। আর বহু বছর পর এমন রাজনৈতিক উৎসবের সাক্ষী হলো বাংলাদেশ। তার প্রত্যাবর্তন নিয়ে দল ও সরকারের মধ্যে ছিল ব্যাপক প্রস্তুতি। সরকারের প্রস্তুতি আর মানুষের ভালোবাসা মিলে যে এতটা রাজকীয় হবে তার প্রত্যাবর্তন কে জানত। লাখ লাখ লোকের উপস্থিতিতে আবেগ আপ্লুত তারেক নেতাকর্মীদের ভালোবাসার সেই দৃশ্য নিজেই তার ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে লিখলেন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে, নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বীরের বেশে ফিরবেন তারেক রহমান, এমন প্রত্যাশাই করতেন তার দলের নেতাকর্মীরা, আর হলোও তাই। লাখো মানুষের অভ্যর্থনায় এক রাজকীয় ফিরে আসা তার। ঘুণে ধরা এই সমাজ, দুর্নীতিগ্রস্ত রাজনীতি আর রাজনৈতিক অস্থিরতা, এমন সময় পারবেন তো এ নেতা জাতিকে ঐক্যবদ্ধ করতে? তা দেখতে অধীর আগ্রহে দেশবাসী। রিয়াজ সেজানের প্রতিবেদন।
যে মাটিতে বেড়ে ওঠা শৈশব কৈশোর তারুণ্য, সেই মাটিকে ছুঁয়ে দেখা হয়নি দেড় যুগ। যে বন্ধুদের হাতে হাত রেখে রাজনৈতিক পথ চলা, আন্দোলন সংগ্রামে পাশে থাকা সেই মানুষগুলোর হাতে হাত রেখে দেখা হয়নি 17 বছর। আর যাদের জন্য এই সংগ্রামী জীবন, তাদের ভালোবাসার সিক্ততাই তো চরম স্বীকৃতি। বীরের বেশে একদিন ফিরে আসবে তারেক রহমান, এই মন্ত্রই তো জপেছিলেন তারা, আর হলো তাই। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথে রাজনৈতিক অত্যাচারের শিকার হন তিনি। স্বৈরাচার সরকারের পতনে যার ভূমিকা ছিল অন্যতম, শত বাধা বিপত্তিতে দলের মনোবল যার নেতৃত্বে ছিল অটুট, যিনি হাজার ষড়যন্ত্রের মধ্যে দলের ভাঙন ঠেকাতে পেরেছিলেন, সেই তো আসল নেতা। সমাজে প্রতিটি ক্ষেত্রে যখন ঘুণ ধরেছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার যখন দেশ, তখন এমন একজন নেতার অপেক্ষাই তো করছিলেন সাধারণ মানুষ। সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। দূরে দেখা যাচ্ছে আলোক ঝলমল রোদ্দুর। সেই রোদ্দুর ক্রমেই উজ্জ্বল হোক, এমন প্রত্যাশা নেতাকর্মীদের। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। শৈশবের স্মৃতি নিয়ে 17 বছর পর বাবা মার সঙ্গে দেশে ফিরলেন ব্যারিস্টার জাইমা রহমান। দেশ ও মানুষের প্রতি দায়িত্ব সচেতন জাইমা আশার আলো হয়ে ফিরেছেন প্রিয় মাতৃভূমিতে। দায়িত্বশীল নাগরিক হিসেবে ইঙ্গিত দিলেন দেশের জন্য রাজনীতিতে প্রবেশের। রিপোর্ট ফারুক বাবর। 17 বছর এক দীর্ঘ নির্বাসনের সময়, স্মৃতি অপেক্ষা আর না ফিরতে পারার বেদনায় কেটেছে দিন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। দেশের মাটিতে পা রাখলেন শৈশবে বাবা তারেক রহমানের সঙ্গে নির্বাসনে যাওয়া ব্যারিস্টার জাইমা রহমান। শিক্ষা, পেশা আর জীবন সবকিছুই গড়ে উঠেছে দেশের বাইরে, কিন্তু মন পড়েছিল বাংলাদেশেই। প্রবাসের প্রতিটি দিন ছিল অপেক্ষার, প্রতিটি সকাল ছিল দেশে ফেরার স্বপ্নে ঘেরা। তাই তো দেশে ফেরার আগ মুহূর্তে শৈশবের স্মৃতি উকি দেয় তার ফেসবুক স্ট্যাটাসে। লন্ডনের দিনগুলো তাকে বাস্তববাদী করেছে, দিয়েছে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। যদিও হৃদয় জুড়ে ছিল অসুস্থ দাদির স্মৃতি, খালেদা জিয়ার সঙ্গে কাটানো মুহূর্ত, মাতাল করা আদর, যা স্মৃতির জানালায় উকি দেয় বাংলাদেশের নাম শুনে। বহুদলীয় রাজনীতির জনক শহীদ জিয়ার আদর্শ নিয়ে বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহায়তার মধ্য দিয়ে আগামীতে পরিচ্ছন্ন রাজনীতিক হওয়ার বার্তাও এসেছে জাইমার তরফ থেকে। অবশেষে পিতার সঙ্গে মা ডাক্তার জুবাইদা রহমানের হাত ধরে পা রাখেন দেশে। সেখানে বিএনপি নেতাদের সঙ্গে পরিবারের সদস্যদের শুভেচ্ছা বিনিময় করেন। নানিকে বিমানবন্দরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। বিমানবন্দর থেকে আলাদা গাড়িতে সরাসরি চলে যান রাজধানীর গুলশানের বাসভবনে। সেখানে কিছুটা সময় কাটিয়ে এভারকেয়ার হাসপাতালে আসেন জুবাইদুর রহমান ও জাইমা রহমান। 17 বছরের দূরত্ব মুছে গেছে এক মুহূর্তে। সঙ্গে করে নিয়ে এসেছেন স্মৃতি, আশা ও আগামী দিনের নতুন গল্প, যার জাদুকর হবেন জাইমা রহমান। ফারুক বাবু, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ সকাল। অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে তারেক রহমান।
বৃহস্পতিবার রাতে বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এছাড়া বিবৃতিতে অভ্যর্থনা জানাতে আসা ঢাকা মহানগরী সহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। অভ্যর্থনা কার্যক্রমকে সুচারুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। বলেন, তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাকে দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন। এবার আইডিএলসি জনতার ভোট। দুই যুগ ধরে সিরাজগঞ্জ এক আসন ছিল বাবা ছেলের দখলে। এবার এই আসন থেকে কয়েকটি দল নির্বাচন করতে প্রস্তুত হলেও মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। সদরের আংশিক ও গাজীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে লেগেছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ও সমর্থকেরা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই দেবেন ভোট। শুভকুমার ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন তামিম মাহবুব। যমুনার তীরবর্তী গাজীপুর উপজেলা ও সদরের 4টি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জ এক আসন। এই আসনে ভোটার 3,85,024 জন। আসনটিতে স্বাধীনতার পর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নির্বাচিত হয়ে এসেছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা স্বতন্ত্র প্রার্থী। 2001 থেকে 2020 সাল পর্যন্ত এই আসনে এমপি ছিলেন মোহাম্মদ নাসিম। 2020 থেকে 2024 সাল পর্যন্ত এমপি ছিলেন মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন সেলিম রেজা। জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শাহিনুর আলম, নাগরিক ঐক্যের প্রার্থী সাকিব আনোয়ার। আসনটিতে এখনও প্রার্থী ঘোষণা করেনি এনসিপি। ভোটারদের মন জয়ে ছুটছেন প্রার্থীরা। গাজীপুরের 54 বছরের ইতিহাস ইনশাল্লাহ ভাঙবে এবং গাজীপুর থেকে শতভাগ আশাবাদী এখান থেকে এমপি নির্বাচিত হবে। ধানের শীষের নির্বাচন, আমি জয়যুক্ত হলে গাজীপুরে একটা সহ অবস্থান করতে চাই। আমরা যমুনা নদী ভাঙ্গন রোধের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। চর অঞ্চল এবং বীর অঞ্চলের মধ্যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য দূর করব। এক্ষেত্রে আমরা চর অঞ্চলের 6টি ইউনিয়নকে নিয়ে আলাদা একটি উপজেলা গঠন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্তত চরের মানুষ যে কোনো সময় তাকে যদি উপজেলায় আসতে হয়, সেটা চিকিৎসার জন্য হোক বা অন্য যে কোনো কারণে, এটার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। অর্থাৎ ফ্রিতে, বিনা খরচে চরের সাথে যাতায়াতের ব্যবস্থা, এটা খুব সহজে করা সম্ভব। এগুলো আমরা করার চেষ্টা করব। ভোটাররা বলছেন নাগরিকের অধিকার নিশ্চিতে পাশে থাকবেন এমন যোগ্য প্রার্থীকেই সংসদে নেবেন তারা। পার্লামেন্ট সদস্য যিনি হবেন তিনি যেন আমাদের এই ব্রিজটা করে দেয় এবং নদীটা যা শাসন করে, আমাদের যেন বাড়ি ঘর যাই থাক, জায়গা জমি যাই আছে, তার জন্য একটা নিরাপত্তা থাকে। বিচার ব্যবস্থার সুষ্ঠু নিশ্চয়তা, নিরাপত্তা, এই বিষয়গুলো যদি দিতে পারবেন, আসলে তাকেই এখানে গাজীপুরের জনগণ সাদরে ভোট দেবেন বলে আমি মনে করি। থানাতে গেলে পারে দলীয় প্রভাব যেন না থাকে, একটা আমি চিকিৎসা নিতে গেলে পারে উপজেলাতে চিকিৎসা নিতে গেলে দলীয় প্রভাব যেন না থাকে, এমন একটি দল চাই। এবারে নির্বাচনের মাধ্যমে এই আসনটিতে আসতে চলেছে পরিবর্তনের সুবাতাস, সেই অপেক্ষায় এখানকার নাগরিকরা। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাদজমা সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কি কার্যক্রম দেখছেন জানাবেন।
শেফালি, তারেক রহমান দেশে প্রত্যাবর্তন পরের যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তার অংশ হিসাবে আজকে জুম্মার পরে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আসবেন এবং সে উপলক্ষে আমরা দেখেছি যে স্মৃতিসৌধে কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগ কিন্তু তাদের যেই সাজসজ্জার কাজ বা তাদের যে প্রস্তুতি এই তারেক রহমানের আগমন উপলক্ষে সেটি কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তারা অনেকাংশ করেছেন এবং শেষ মুহূর্তে যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার সেই কাজগুলো কিন্তু এখন চলছে, আমরা কিন্তু সেটি আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এছাড়া যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, যে আমরা দেখতে পেয়েছি যে সারা রাতে কিন্তু এখানে 4 স্তরের নিরাপত্তার কথা আমাদেরকে প্রশাসন বলেছেন এবং আমরা দেখেছি যে গত রাত থেকেই কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্মৃতিসৌধের সামনে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তারা নিয়োজিত রয়েছেন এবং ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে 4 স্তরের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে যেন তারেক রহমানের সাভারের এই জাতীয় স্মৃতিসৌধে আগমন উপলক্ষে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের কোনো ঘাটতি যেন না থাকে প্রস্তুতির, সেই ব্যাপারে কিন্তু তারা তৎপর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও পুলিশ সদস্যদেরকে কিন্তু আমরা এখানে আগমন ঘটছে এবং স্মৃতিসৌধের চারপাশে কিন্তু 7 থেকে 8 শতাধিক পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন থাকবে সেই কথাটি কিন্তু জানিয়েছেন। এছাড়া স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সাভারের এই নবীনগর থেকে স্মৃতিসৌধের সামনে থেকে কিন্তু আমিনবাজার পর্যন্ত কিন্তু পুরো রাস্তাটি কিন্তু ফেস্টুন ব্যানার দিয়ে কিন্তু পুরো এলাকাটি কিন্তু ছেয়ে ফেলেছেন এবং সেখানে কিন্তু তারেক রহমানের ছবি সম্মিলিত এই ফেস্টুন ব্যানারগুলো কিন্তু এখন পুরো রাস্তায় কিন্তু শোভা ছড়াচ্ছে। এছাড়া স্থানীয় নেতাকর্মীরা যেটি বলছেন যে তারেক রহমান এই স্বদেশ প্রত্যাবর্তন পর প্রথমবারের মতো 17 বছর পরে সাভারের আগমন ঘটছে, এতে করে কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত আনন্দিত কিন্তু তারা এবং এই উপলক্ষে কিন্তু সাভার আশুলিয়াতে 50,000 নেতাকর্মী কিন্তু তারা কিন্তু আছে সড়কের পাশে কিন্তু অবস্থান নিয়ে কিন্তু স্বাগত জানাবেন তারেক রহমানকে এবং এর মধ্যে 30,000 ক্যাপ এবং গেঞ্জি পরিহিত নেতৃবৃন্দ থাকবেন বলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল শেফালি আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। ধন্যবাদ ইমন। দর্শক, স্মৃতিসৌধ থেকে সহকর্মী দেওয়ান ইমন জানাচ্ছিলেন তারেক রহমানের নিরাপত্তার কার্যক্রম সম্পর্কে। ব্রাহ্মণবাড়িয়ায় শীতের প্রকোপের সঙ্গে বাড়ছে শীতজনিত রোগ। জেলা সদর হাসপাতালে ইতিমধ্যে ভর্তি হয়েছেন বেড সংখ্যার কয়েক গুণ রোগী। রোগীর চাপ বেড়ে যাওয়ায় মেঝেতেই চলছে চিকিৎসা, আছে ঔষধ সংকটও। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন 30 লাখ জনসংখ্যার বিপরীতে মাত্র 250 বেডের জেনারেল হাসপাতাল হওয়ায় হিমশিম খেতে হচ্ছে। মেহেদিনুর পরশের প্রতিবেদন, জানাচ্ছেন শর্মিলা কিয়া। শীতের প্রকোপের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিচ্ছে বেড সংখ্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী। পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতে নিতে হচ্ছে চিকিৎসা। তারপরও হাসপাতালে ঔষধ সংকটে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা, এতে তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। বেড হয়েছে 25টা আর রোগ হয়েছে প্রায় 100-র উপরে, কিন্তু আমাদের বেড দিয়ে খুলতে পারতেছে না। 500 শয্যা হাসপাতাল করা হোক, তাহলে মানুষের দুর্ভোগ কিছুটা কমবে। আশিকের জন্য আমরা গরিব দিকে তো আসি সরকারের, তবে আমরা সমমত সবারা পাই না। বাইরে অনেক ময়লা আবর্জনা আছে, এগুলোতে আসলে রোগীরা কখনো সুস্থ হতে পারে না। ফিট করতে পারি নাই, বাইরে মেডিকেল থেকে কেরলা ফিট করা লাগছে। এখানে শুধু স্যালাইন আর উড স্যালাইন দেয়। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর জন্য আমরা সচিব স্যারকে চিঠি দিয়েছি। সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। কিছু কিছু ক্ষেত্রে ওষুধের সংকট হয়, আমরা আবার আমাদের এই সংকটগুলি যাতে উপজেলা এবং জেলা সদর হাসপাতাল আমরা কভার করতে পারি, আমরা আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লিখে কিন্তু সেই ওষুধগুলি আনারও আমরা চেষ্টা করতাম। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে 4 থেকে 5 হাজার রোগী চিকিৎসা সেবা নিচ্ছে প্রতিদিন। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।
মৌলভীবাজারে বেড়েছে শীত। শীতের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কোটি। সালেহ, শীতের প্রকোপ কেমন আর নিম্ন আয়ের মানুষ কোনো সহায়তা পাচ্ছেন কিনা জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ শেফালি। আপনি যেমন জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারে গত 2 দিন থেকে সূর্যের দেখা মিলেনি। সকাল থেকে কুয়াশা সারাদিন থেকে থাকে সূর্যের যে আলো, সেটা যার কারণে যে শীতের যে প্রকোপ সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন যে এই জেলা হচ্ছে চা শ্রমিক অধ্যুষিত জেলা। এই চা শ্রমিক অধ্যুষিত জেলায় চা শ্রমিকরা সকালে উঠে কাজে যেতে হয় এবং যার কারণে এই শীতে কনকনে বাতাস এবং হিমেল হাওয়ার কারণে অনেক চা শ্রমিক সহ যার দৈনন্দিন কাজে বের হন ভোরবেলা, তারা সেটা বের হতে পারছেন না। যার কারণে মৌলভীবাজারে এই শীতের প্রকোপটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গতকালকে যদিও তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি, কিন্তু সূর্যের দেখা না মেলায় সূর্যের উত্তাপ না থাকায় অনেকটাই শীত অনুভূত হয়েছে এবং মানুষের জনজীবন অনেকটা ব্যাহত হয়েছে। আমি কথা বলেছিলাম মৌলভীবাজার সদর হাসপাতালের যে তত্ত্বাবধায়ক তিনি বলছেন যে শীতজনিত রোগ অনেকটাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মানুষের অনেকটাই ভোগান্তি বাড়ছে। আপনাকে একটি বিষয় জানাতে যেটি হচ্ছে যে মৌলভীবাজার হচ্ছে জানেন যে এখন বুড়ো আবাদের সময়। এই কনকনে শীতের কারণে অনেক যে বুড়ো চাষিরা রয়েছেন তারা সেটা রোপণ করতে পারতেছেন না, যার কারণে যে রূপা বুড়ো যেটা সেটা অনেক বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ আমাকে জানিয়েছে। সেই সাথে যে এই কনকনে শীত এবং ঘন কুয়াশার কারণে যে বুড়ো যে হালির চারা, যেটা ধানের চারা, সেটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, যার কারণে কৃষকরা রূপা বুড়ো সেটা চাষ করতে অনেকটাই সমস্যা হচ্ছে বলে আমাকে একাধিক কৃষক জানিয়েছেন। কথা বলছিলাম শ্রমজীবী মানুষের সাথে, তারা বলছেন যে সকাল থেকে ভোর থেকেই কোনো মানুষজন রাস্তায় বের হন না, যার কারণে তাদের যার বিশেষ করে যে ভ্যান চালক, রিক্সা চালক, অটো রিক্সা চালক, তারা যাত্রী পাচ্ছেন না, তাদের অনেকটাই ভোগান্তি হচ্ছে। সেই সাথে যারা দিনমজুর শ্রমিক রয়েছেন তারাও কাজে। ধন্যবাদ কোটি। দর্শক, মৌলভীবাজারে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী সালেহ এলাহি কোটি। ময়মনসিংহের নির্মাণাধীন স্টিল সেতুর জমি অধিগ্রহণের প্রাপ্য টাকা ঘুষ দিয়েও পাচ্ছেন না ভুক্তভোগীরা। ভূমি অধিগ্রহণ ও গণপূর্ত অফিসে ঘুরছেন তারা। কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত হচ্ছে দেশের প্রথম পিলারবিহীন এই সেতু। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। পলাশপুর হাক্কানি মোড়ের বাসিন্দা বিল্লাল হোসেন 1% জমিতে নির্মাণ করা 4তলা ভবনের অর্ধেক জমি অধিগ্রহণ করায় প্রাপ্য 21 লাখ টাকা উত্তোলন করতে ভূমি অধিগ্রহণ অফিসে ঘুষ দিতে হয়েছে 2 লাখ টাকা। আমি ফুল ছাপানো স্যার ভাঙে দেবো, আমার তো ছাপানো 70-80 লক্ষ টাকা, আমি পাইছি শুধু 11 লক্ষ টাকা। একই এলাকার রবিন এবং হাজেরা বেগম সহ জমি অধিগ্রহণের প্রাপ্য টাকা পেতে দালালের মাধ্যমে 6 থেকে 10% হারে ঘুষ দিতে হচ্ছে। তারপরও হয়রানি শিকার হতে হয়েছে। কম বেশি সবাই টাকা লাগছে, মূলত যাদের আপনাদের গেছে উপর লেভেলতে ভালোই ছিল, তাদের ছাড়া আর সবাই টাকা লাগছে। টাকা না দিয়া ছাড়া কেউ টাকা তুলতে পারবে। 2 কোটি টাকা তারা বলছে আমার 2 কোটি টাকা বিল হইব, আমি আর নিতে পারবেন 1,30,70 লাখ আমরা নিয়ে, আমি এই 6 লাখ টাকা লাগে হুদাই কামটা কেলেকে দিয়াম। আর ঘুষ দিয়েও প্রাপ্য টাকা পাচ্ছেন না অনেকে। প্রাপ্য টাকা তুলতে গেলে দেখা যাচ্ছে যে ওখানে দালাল চক্রের হাতে 5%, 10% করে টাকা দিতে দেওয়া লাগছে। 2 লাখ টাকা নিছে ঘুষ, আর 2 লাখ টাকা তুলতে গেলে 2 লাখ টাকা ঘুষ লাভ। তবে অভিযুক্ত কেন্দুয়া গণপূর্ত উপবিভাগের সাবেক উপসহকারী প্রকৌশলী আনার মিয়ার দাবি এ ধরনের অনৈতিক সুবিধা নেননি। ফেরদৌসকে আমি তো চিনি না, এই ফেরদৌসকে আমি বাঁচাবো কেন? কোন দুঃখে কোনো কারো কাছ থেকে কোনো সুবিধা নেওয়া হয়নি। আর ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তানভীর হাসান জানান, ইতোমধ্যে এসব কর্মকাণ্ডের কারণে 3 দালালকে জেলে পাঠানো হয়েছে। দালাল ধরে জেলে পাঠিয়েছি এবং আপনারা দেখবেন যে আমাদের রুমের পাশে অলরেডি আমরা আইনের সংশ্লিষ্ট ধারাসহ উল্লেখ করে দিয়েছি, টাউট আইন। এই আইনের অধীনেও আমরা কিন্তু শাস্তি দিচ্ছি। আমাদের দিক থেকে আমরা 100% আমরা অনেস্টভাবে আমরা কাজটা করছি। 2021 সালে 3,363 কোটি 63 লাখ টাকা ব্যয়ে কেওয়াটখালীর এ সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।